ইরান আর ইসরায়েলের মধ্যে যে চরম উত্তেজনা চলছে, বিশেষ করে গত জুনের ওই 12 দিনের যুদ্ধটা, সেটা নিয়ে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের হাতে কিছু সূত্র এসেছে, যেগুলো থেকে এই সংঘাতের পেছনের কারণ, যুদ্ধের খুঁটিনাটি, ফলাফল আর এর বৃহত্তর প্রভাব সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে লক্ষ্যটা হলো ঠিক কি ঘটেছিল আর এর আসল মানেটা কি সেটা একটু পরিষ্কার করা। একদম। আচ্ছা, আসুন তাহলে এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা যাক। যদি একটু পিছন থেকে দেখি, 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তো ইরানের অবস্থানটা ইসরায়েল বিরোধী, তাই না? হ্যাঁ, একেবারে ঘোর বিরোধী। আর 2010 দশক থেকে তো একটা যাকে বলে ছায়া যুদ্ধ, সেটা চলছিলই। ঠিক, যেমন ধরুন 2010 সালে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে ওই স্টাক্সনেট ভাইরাসের অ্যাটাক। ওই সাইবার হামলাটা। তারপর এই তো খুব সাম্প্রতিক এপ্রিল 2024-এ দামেস্কে ইসরায়েলি হামলার জবাবে ইরান চালালো অপারেশন ট্রু প্রমিস, মানে 300-র বেশি মিসাইল আর ড্রোন দিয়ে। হ্যাঁ, আর সেটার জের ধরেই তো অক্টোবর 2024-এ ইসরায়েল বেশ বড়সড় একটা হামলা করলো, অপারেশন ডেজ অফ রিপেন্টেন্স। ওদের মূল টার্গেট ছিল ইরানের মিসাইল কারখানা আর পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো, তাই তো? একদম। এই চাপা উত্তেজনাটাই কিন্তু জুন 2025-এ একেবারে সরাসরি যুদ্ধে রূপ নিল। 13 জুন হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করেই ইসরায়েল তেহরান, ইস্ফাহান, সিরাজ, খুজেস্তান এসব জায়গায় ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে দিল। শোনা যাচ্ছিল নাকি ইরানের কয়েকজন টপ সায়েন্টিস্ট আর আইআরজিসি কমান্ডারও। হ্যাঁ, সেরকমই খবর। আইআরজিসি হলো ইরানের ওই প্রভাবশালী রেভলিউশনারি গার্ড। তো ওই হামলার পরই সরাসরি যুদ্ধটা শুরু হয়ে গেল। 13 থেকে 24 জুন টানা মিসাইল আর ড্রোনের লড়াই। হ্যাঁ, সূত্রগুলো বলছে ইরান ধরুন 550-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। 550? আর তার সাথে 1000-এরও বেশি বিস্ফোরক ড্রোন। অন্যদিকে ইসরায়েলও কিন্তু কম যায়নি, শত শত বিমান হামলা চালিয়েছে। পরিস্থিতি তাহলে খুবই মারাত্মক ছিল। অবশ্যই। এখানে আকর্ষণীয় বিষয় হলো যুদ্ধের তীব্রতা বোঝা যায় কয়েকটা ঘটনায়। যেমন 19 জুন। 19 জন কি হয়েছিল? ইরানের একটা মিসাইল গিয়ে পড়ল একেবারে ইসরায়েলের বেরশেবার সোরোকা হাসপাতালে। হ্যাঁ, আর তার কদিন পর 23 জুন ইরান হামলা করল কাতারে আমেরিকার আল উদিদ বিমান ঘাঁটিতে। মার্কিন ঘাঁটিতে কাতারে? এটা তো সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক তো বটেই। এটা পুরো সংঘাতটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি করেছিল। তারপর শেষ পর্যন্ত অবশ্য আমেরিকা মধ্যস্থতা করে 24 জুন একটা যুদ্ধবিরতি করাতে পেরেছে। কিন্তু পরিস্থিতি যে কতটা ভঙ্গুর সেটা বোঝা গেল 3 জুলাইয়ের ঘটনায়। একদম। 3 জুলাই বেইরুটের কাছে ইসরায়েল আবার ড্রোন হামলা চালালো। যুদ্ধবিরতির পরেও উত্তেজনা কমেনি। আর এই যে 12 দিনের যুদ্ধ, ক্ষতি কেমন হলো? সময়টা কম হলেও ক্ষতি তো মনে হচ্ছে অনেক। হ্যাঁ, মানবিক ক্ষতি বিশাল। সূত্র বলছে ইরানের নিহতের সংখ্যাটা 935 থেকে 1190-এর মধ্যে, প্রায় 1000 বা তারও বেশি। হ্যাঁ, আহতের সংখ্যাটা 4500 থেকে 4500-এর মতো। বহু মানুষ ঘর ছাড়া। ইসরায়েলের দিকে ইসরায়েলও প্রায় 29 জন নিহত আর প্রায় 3200 জন আহত হয়েছেন। সেখানেও প্রায় 9000 মানুষ বাস্তুচ্যুত। পরিকাঠামোর ক্ষতি তো আছেই দুই দিকেই। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন ছিল? বিশেষ করে আমেরিকার ভূমিকা। আমেরিকার ভূমিকাটা বেশ সরাসরি ছিল। ওরা তো 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। তাই নাকি? হ্যাঁ, এমনকি ইসরায়েলকে বাংকার বাস্টার বোমা, ওই যেগুলো মাটির গভীরে হামলা করতে পারে। আচ্ছা। হ্যাঁ, আর সম্ভবত B-2 স্টিলথ বোমারু বিমান, এগুলো দেওয়ার কথা ভাবছিল। তার আমেরিকা পুরোপুরি ইসরায়েলের পাশে ছিল। অন্য দেশগুলো, উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, UAE, বাহরাইন, এরা খুব সতর্ক ছিল। তারা চাইছিল না কোনো পক্ষ থেকেই আগ্রাসন হোক। আর ইউরোপের মধ্যে আবার একটু ভাগাভাগি দেখা গেছে। জার্মানি ছিল ইসরায়েলের পক্ষে, কিন্তু ফ্রান্স আবার এই হামলাকে অবৈধ বলেছে। আর তাদের ভয় ছিল ইরান হয়তো এর জবাবে নিউক্লিয়ার ওয়েপন বানানোর গতি আরও বাড়িয়ে দেবে। বাইরের এই টানাপোড়েনের মধ্যে ইরানের ভেতরে কি অবস্থা ছিল সাধারণ মানুষের মধ্যে? দেখুন, ভয় আর হতাশা তো ছিলই।
একটা সাম্প্রতিক জরিপে দেখা গেছে সরকারের প্রতি সমর্থন কমে মাত্র 22% নেমে এসেছে। মাত্র 22%? হ্যাঁ, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রাষ্ট্রীয় দমনপীড়ন। মানে লোকের উপর নজরদারি, ফোন চেক করা, যখন তখন গ্রেফতার, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, এগুলো সবই চলছে। আইআরজিসির কিছু ক্ষতি হলেও ক্ষমতা কিন্তু মূলত তাদের হাতেই আছে। এখানে বিষয়টি সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে। এত দমনপীড়ন, এত হতাশা, শোনা যাচ্ছিল তেহরান থেকে নাকি প্রচুর লোক পালাচ্ছিল। হ্যাঁ, সেরকম খবরও আসছিল। এটা ভেতরের সংকটটাকেই স্পষ্ট করে আর কি। আর ভবিষ্যতের দিকে তাকালে ঝুঁকিগুলো আরও পরিষ্কার। যেমন ইরান যে তার পারমাণবিক সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা করবে, এটা প্রায় নিশ্চিত। পারমাণবিক সক্ষমতা? হ্যাঁ, কিছু বিশ্লেষক তো এমনও বলছেন, আলোচনা যদি ঠিকঠাক না এগোয় কয়েক মাসের মধ্যেই ইরান হয়তো একটা অপরিশোধিত পারমাণবিক বোমা বানিয়েও ফেলতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। পারমাণবিক বোমার ঝুঁকি তো আছেই, এর সাথে কি প্রক্সি যুদ্ধের ঝুঁকিও বাড়ছে? অবশ্যই। ইরানের সহযোগী যে গ্রুপগুলো আছে, ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাক আর সিরিয়ার মিলিশিয়ারা, এদের মাধ্যমে সংঘাত আবার অন্য এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তো থাকছেই। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? আমরা দেখলাম একটা ছোট কিন্তু মারাত্মক যুদ্ধ, একটা খুব নড়বড়ে যুদ্ধবিরতি। হ্যাঁ, প্রচুর মানবিক আর পরিকাঠামোগত ক্ষতি, জটিল আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ইরানের ভেতরে একটা চাপা অসন্তোষ আর চাপ, আর তার সাথে পারমাণবিক আর প্রক্সি যুদ্ধের লাগাতার ঝুঁকি। পরিস্থিতি যে এখনও খুব অস্থিতিশীল তা বলাই বাহুল্য। একদম উঠে আসছে, যদিও আমরা সরাসরি এটা নিয়ে কথা বলিনি। বলুন। ইরানের ভেতরে একদিকে চলছে এই শোধিত দমনপীড়ন, জনগণের হতাশা, দেশ ছাড়ার ঘটনা। অন্যদিকে সরকারের পুরো ফোকাস বাইরের সংঘাত আর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার দিকে। দেশটির ভেতরের পরিস্থিতি কোন দিকে আগে চরম সীমায় পৌঁছাবে? সামাজিক বিশৃঙ্খলা আর ভাঙন, নাকি পারমাণবিক সক্ষমতা অর্জন? এটা একটা বড় প্রশ্ন।